বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। আমাদের সবথেকে বড় সম্পদ হলো জনসম্পদ। অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে রেমিটেন্স কাজ করে নিউক্লিয়াসের মতো। আমাদের যারা প্রবাসী ভাই বন্ধু আছেন, যাদের শ্রমে ঘামে ত্যাগে আমাদের অর্থনীতির চাকা আরও একটু সামনের দিকে এগিয়ে যায়, সেই মানুষগুলোর স্বদেশ জীবন কেমন ছিল, প্রবাস জীবন কেমন কাটছে, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি গানের ডালির সাপ্তাহিক আয়োজন রেমিটেন্স যোদ্ধা এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি লাবণ্য। আমাদের আজকের আয়োজনে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ আমির হোসেন, সমাজসেবক, লেবানন প্রবাসী, এবং ভিডিও কানেক্টিভিটিতে যুক্ত আছেন আলহাজ আব্দুর রহমান, বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সৌদি আরব। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি আছেন সৈয়দ আমির হোসেন, আমি প্রথমে তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ লাবণ্য আপু। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আজকে অনেক অনেক অভিজ্ঞতার কথা শুনবো। আপনি দীর্ঘ 16 বছর লেবাননে ছিলেন, তো অভিজ্ঞতার ঝুলিটা অনেক বড়। সমাজসেবক হিসেবে আপনি কাজ করেছেন, এবং আমি যতদূর জানি আমাদের যে 1,60,000 প্রবাসী বাংলাদেশে আছে ওখানে, তাদের যে কোনো বিপদে আপদে আপনার কাছে ছুটে আসতো, এবং আপনি আপনার জায়গা থেকে তাদেরকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছেন। এবং আমি এমনও শুনেছি যে যিনি অনাহারে আছেন তাকে আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এমনটিও আপনার অভিজ্ঞতা আছে। আর যদি আমি বলি যে লাশ পাঠানোর অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা তো আছে। তো আমি একটু সেই অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু অভিজ্ঞতা শুনতে চাই যে সমাজসেবক হিসেবে সেই জীবনটা আপনার কেমন ছিল। ধন্যবাদ লাবণ্য আপু, ধন্যবাদ গানের ডালি আজকে আমাকে স্টুডিওতে উপস্থিত করার জন্য। আসলে আমি লেবাননে দীর্ঘ 16 বছর প্রবাস জীবন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি কাটিয়েছি। সেখানে আমার পরিবার পরিজন নিয়ে আমি ছিলাম খুব সুখে। লেবাননে 1,60,000 প্রবাসী বাংলাদেশি ছিলেন, আমরা খুব সুখেই ছিলাম। বিগত জুন মাস থেকে লেবাননে যখন করোনা শুরু হয়, পাশাপাশি লেবাননের রেমিটেন্সের উপর এমন বিশাল একটি আঘাত ঘটে, সেটা ইউএস ডলার সংকট। সেটি ছিল লেবাননের রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটের কারণে লেবাননে আমরা যে বিপদগ্রস্ত হয়েছি 1,60,000 প্রবাসী বাংলাদেশি, সেটা হলো আমরা ডলারের সংকটের কারণে আমরা কেউ দেশে পাঠাতে পারিনি, এবং আমাদের সেখানে খাওয়া দাওয়া থাকা ঘর ভাড়া আমরা খুব বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম। সে দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু পুরনো একজন বাংলাদেশি, সেই হিসাবে আমি একজন কমিউনিটিতে ছিলাম। আমি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের দায়িত্বে ছিলাম। সেই লক্ষ্য নিয়েই কিন্তু লেবানন প্রবাসীরা যখন যে বিপদে পড়তো, শারীরিক অসুস্থ, আর্থিক সমস্যা, খাওয়ার সমস্যা, রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন শারীরিক সমস্যা যখনই যে পড়তো, অনেকেই আমাকে ফোন করতো যে ভাই আমরা এই সমস্যায় পড়েছি, একটু আসতে হবে। আমি একজন পুরনো রেমিটেন্স যোদ্ধা লেবাননে, সেই হিসাবে আমার একটি দায়িত্ব বিশাল ছিল। পাশাপাশি আমি ছিলাম আমার পরিবার পরিজন নিয়ে। সে লক্ষ্যে আমি কখনো কাউকে নিরাশ করিনি। আমি যতটুকু সম্ভব করেছি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়েছি, সেখানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়েছি। আমি যেটি আইনগতভাবে সম্ভব হয়নি, আমি সেখানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়েছি। যেমনটি আমাদের একটি লাশ কোনো আকামাবিহীন মারা গেছে, সেখানে কিন্তু পাঠাতে অনেক কষ্ট হয়। তার প্রথম অবস্থায় লাশটি হিমাগারে নিতে হয়, রিপোর্ট করতে হয়, পোস্টমর্টেম রিপোর্ট করতে হয়, সে কেন অ্যাক্সিডেন্ট করলো, কিভাবে হলো, সব কিছু বিবেচনা করেই কিন্তু আমি সেখানে একজন কমিউনিটি বা সমাজসেবক হিসাবে সবসময় বাংলাদেশ দূতাবাসকে অবগত করতাম। সে লক্ষ্যে দূতাবাস খুব দ্রুত গতিতে লাশগুলো দেশে পাঠাতে সক্ষম হতো। পাশাপাশি যাদের কর্ম হারিয়েছে, আমাদের বিভিন্ন গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইমো গ্রুপ ছিল। সেই গ্রুপগুলোতে আমরা প্রতিনিয়তই কর্মের সন্ধানে সকাল বিকাল এখনও আমরা সেটা অব্যাহত রেখেছি। সেখানে যাদের কাজ ছিল না, আমাদের গ্রুপে হয়তো 200, 250, 300 লোক ছিল। যেনার কাজ নেই তিনাকে আমরা কাজ দিতে খুব সহজ হতো, যে হয়তো বা কোনো ভাইয়ের কাছে, কোনো বোনের কাছে কাজ আছে, আমাদের ওই মেসেজে চলে আসতো যে আমার কাছে কাজ আছে, আমরা কাজগুলো এভাবেই কিন্তু আমি সমাজসেবামূলক কাজগুলো সেখানে করেছি। আমি দেশে চলে এসেছি গত মাসের 4 তারিখে। এখনও আমার কাছে
লেবানন থেকে শত শত টেলিফোন আসে। আসলে তারা যারা আমার সাথে, আমি যাদেরকে নিয়ে সেখানে বসবাস করেছি, রেমিটেন্স যোদ্ধারা, তারা কিন্তু আমার প্রতি একটি খুব ভালোবাসা ছিল। আজও আমি তাদের জন্য, সে আমার হৃদয় কাঁদে যে আসলে আমি আমার পরিবারের মতোই তাদেরকে নিয়ে বসবাস করেছি। আমি প্রতিনিয়ত এখনও সেই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমি লেখালেখি করি যে আমার সেই 1,60,000 লেবানন প্রবাসী যেন আমার মতো বা আমার পরিবারের একেবারে অঙ্গভঙ্গিভাবে জড়িত হয়ে গেছে যারা, তাদের প্রতি আমার ভালোবাসা আজও আছে। তা আমার যেই কাজগুলো ছিল, যেই কোনো লেবানন প্রবাসী বাংলাদেশি বিপদগ্রস্ত হতো, আমি আমার সাধ্যমতো এবং আমার অর্থ, শ্রম, মেধা, ভালোবাসা দিয়ে আমি সেগুলো উদ্ধার করার চেষ্টা করতাম। বর্তমানে কিছুদিনের মধ্যে আমরা গত 2 মাসে প্রায় 7,500 লেবানন থেকে বাংলাদেশি দেশে প্রেরণ করেছেন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায়। ইতিপূর্বে লেবাননে যে ডলার সংকট, আমি আপনাকে বলি আপু, যেটা আমরা বিগত দিনে আমাদের বাংলাদেশে $1,000 পাঠাতলে আমরা পাইতাম 85,000 টাকা, কিন্তু বর্তমানে সেই টাকাকে ডলার বানাতে এবং ডলার কিনে দেশে টাকা পাঠাতে মাত্র 17,500 টাকা পাওয়া যায়। 85,000 থেকে 17,500 টাকা। তার কারণ মালিক পক্ষ আমাদেরকে বেতন দিচ্ছে লেবানিস 1,50,000 লিরা, সেখানে $100 আপনার বাংলাদেশে 8,500 টাকা। কিন্তু আমরা এখন বর্তমানে যে লেবাননের ডলার নেই, সেই লক্ষ্যে আমরা ওই ডলার বিক্রি করলে আমরা পাই মাত্র $20 থেকে $30। সেখানে টাকা আসে মাত্র 2,400 বা 2,500। এতে করে আমাদের লেবাননে যে প্রবাসীরা আছে, ওরা শুধু ওখানে খেয়ে বাঁচে, কোনো রকম টিকে আছে। এর মাঝে অসুস্থ আছে, কিছু বয়স্ক আছে, চাকরি নেই, সব মিলিয়ে লেবানন প্রবাসীরা খুব সংকটময় জীবন কাটাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে দেখা যাচ্ছে ঘর ভাড়া নেই তাদের কাছে, খাবারের মানে নিশ্চয়তা নেই, আর কাজেরও তো নিশ্চয়তা নেই বললেই চলে, সেই জন্য এরকম সিনারিও তৈরি হয়েছে। তার মানে আপনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম, এই যে গত মাসের 4 তারিখে আপনি দেশে চলে এসেছেন, সেখানে যে ডলার সংকট, পলিটিক্যাল সিনারিও এবং করোনা সিনারিও, এই 3টে কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনার দেশে চলে আসার। তো আমি একটু ওই দেশের সিনারিওটা জানতে চাচ্ছিলাম। এই যে ডলারের সংকট হলো, এর পেছনে কি কি কারণ ছিল, যে এইভাবে চিত্রটা পাল্টে গেল কি করে? আসলে ডলার সংকটটা তাদের একমাত্র মূল লক্ষ্য হলো রাজনৈতিক সমস্যা। তাদের 2টি গ্রুপ আছে, শিয়া এবং সুন্নি, তারা রাজনীতি করে। সে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ওদের দেশে এক ধরনের সিন্ডিকেট আছে, তারা ডলারকে একেবারে পুঁজি বানিয়ে ঘরে ঢুকিয়ে রাখছে, যেটা আসলে মার্কেটে চাপলাই হচ্ছে না, তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আর সেই প্রভাবটা পড়ছে আমাদের প্রবাসীদের উপরে, শুধু বাংলাদেশি নয়, সেখানে বাংলাদেশ, সুদান, ফিলিপাইন, বিভিন্ন দেশের লোক ছিল, ওদের উপরে একই পরিস্থিতি পড়ছে। তবে সবচেয়ে ভয়ানক সংকটে পড়ছে বাংলাদেশিরা। তাদের স্যালারি একেবারেই সীমিত, 250, 300, $350। তো সেখানে ওই ডলারের উপরে যে চাপটা হয়েছে, সেখানে আমাদের বাবা মা বা বাংলাদেশে যারা পরিবার আছে তাদের কাছে টাকা পাঠানো একেবারেই সম্ভব নয়, কারণ ডলার সংকট। আমি $350 বানাতে এখন পাচ্ছি মাত্র $50 থেকে $60। তো এতে করে কি ওখানে খাবে, ঘর ভাড়া দিবে, না পরিবারকে পাঠাবে? এক্স্যাক্টলি। আসলে আমরা সাধারণভাবে মনে করি কি, যারা বিদেশে আছেন হয়তো খুব সুন্দর জীবনযাপন করছেন। এই রেমিটেন্স যোদ্ধা আয়োজনে এসে আমি রেমিটেন্স যোদ্ধাদের সাথে কথা বলে বুঝতে পারি, যে অনুভব করতে পারি যে তাদের আসলে ক্রাইসিসের জায়গা কতখানি, আদৌ তারা কতখানি সুন্দর জীবনযাপন করতে পারেন দেশের কথা ভেবে, পরিবারের মানুষগুলোর কথা ভেবে। ভাইয়া, আপনার লেবাননের এক বন্ধু আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, তো চলুন আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমির ভাই এবং তার লেবাননের এক বন্ধু, তাকে নিয়ে কিছু কথা বলেছেন। চলুন আমরা দেখে আসি কি কি বলেছেন। السلام عليكم. أنا مروان غزولي، موظف ببنك. نحن بنغلاديشية عنا هون بلبنان كتير كويسين وبيساعدونا كتير، وأنا عنا كتير بالشغل معنا وكتير بيهتموا بهذا. بس نحن اللي صاير إنه هلا عم بيروحوا من عنا لأنه الدولار كتير عم بيغلى.
فنحن بنتمنى انه يرجعوا لعنا ويضلوا عنا، لانه نحن البنغلاديشية ما بنتخلى عنهم وكتير بنحبهم، وهن كتير هذا. وعندي اصدقاء كتير بنغلاديشية انا، ما واحد واثنين، كتير كتير عندي بنغلاديشية ويمكن بيعرفوني هلا بس يشوفوني. فنحن كتير بنحبهم وبنتمنى انه نضل عنا هون بنغلاديشية يضلوا يساعدونا من بنات لشباب، لانهم كتير كويسين. وبس هي مشكلة البلد بتعرفوا انتو انه صار في مشان دولار وهيك، هيدا المشكلة اللي صار، مشان هيك عم بفلوا البنغلاديشية من عنا. بس بنتمنى انه يرجعوا كلهم لعنا ونحن بلاهم. يعني بتعرفوا انتم المفروض نضل نحن وياهم، لانه هن بيشتغلوا كتير منيح وكتير اوادم. اوكي প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমির ভাইকে নিয়ে তার লেবাননের বন্ধু কি বলেছেন। যেহেতু ভাষাটি বাংলা নয়, আসলে বুঝতে পারিনি, তো আমি আপনার কাছে যদি একটু বাংলায় অনুবাদ জানতে চাই যে তিনি কি কি বললেন। ধন্যবাদ আমার সেই লেবানিজ বন্ধুকে। আসলে তিনি যে কথা বলতে চেয়েছেন যে তিনি বাংলাদেশিরা খুব ভালো কাজ করেন, লেবাননের মাটিতে বাংলাদেশিরা খুব প্রশংসিত। দোকানে হোক, ইন্ডাস্ট্রি, কারখানা, চলা পেরা, আমাদের আচরণে লেবানন প্রবাসী মানুষদের জন্য, বাংলাদেশিদের জন্য কোথাও কোনো লেবাননে এমন কোনো কলঙ্ক সৃষ্টি হয়নি। এজন্য ওনারা আমাদেরকে খুব ভালো জানতেন। কিন্তু আমরা চলে আসছি, কেন চলে আসছি উনি বোঝাতে চেয়েছেন যে আসলে ডলারের সংকট, করোনার সংকট সব মিলিয়ে আমরা সেখানে আসলে খুব বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা ওখান থেকে চলে আসছে। তবে ওনারা আমাদেরকে খুব লাইক করত, সব কাজেই ওনারা আমাদেরকে খুব লাইক করত। কর্মস্থল, রাস্তায় ঘাটে, আমাদের আচরণে, ভাষায়, ব্যবহারে প্রতিটি লেবানিজ যারা আছেন ওখানে, স্থানীয় বিজনেসম্যান বা স্থানীয় কোম্পানি, দোকানদার, সবাই কিন্তু আমাদেরকে খুব পছন্দ করত। আমি এক্সাম্পল আমার কোম্পানির কথা বলি, তিনি আমাকে অনেক পছন্দ করতেন। তার কারণ হলো তিনি আমাকে এত ভালোবাসতেন যে আসলে আমাকে ভালোবাসতেন না, আমার চেহারাকে ভালোবাসতেন না, আমার আচরণ, আমার কর্মকে তিনি ভালোবাসতেন, যে আমি কখনো কাজে ফাঁকি দেই না। তার কারণ হলো আমার কর্মস্থল ঠিক রেখেই কিন্তু আমি বাহিরের সমাজসেবা, রাজনীতি যেটাই করতাম, আগে আমার কর্মস্থল ঠিক থাকতো। এজন্য আমার যে মালিক তিনি আমাকে খুব ভালো জানতেন। আমার বন্ধু যেই কথাগুলো বলছে ঠিক উনি ও কথাই বলছে। আমাদের আচরণ কোথাও তেনারা কখনো খারাপ দেখেননি এবং আমাদের খুব প্রশংসনীয়, বাংলাদেশিরা সেখানে খুব প্রশংসনীয়। সেই কথাগুলো উনি বারবার আমাদেরকে ওনার বক্তব্যে বোঝাতে চেয়েছে যে আসলে আমরা বাংলাদেশিদেরকে হারাচ্ছি, আসলে আমরা এই জন্য হারাচ্ছি যে লেবাননের সংকটময় জীবনে বাংলাদেশিরা খুব কষ্টে আছে, এজন্য তারা তাদের দেশে চলে যাচ্ছে। বাংলাদেশিদের কাজের প্রতি অনিষ্টি নিয়ে তিনি কথা বলেছেন। অনেক প্রশংসনীয়, তারা মানে অনেক ভালোবাসতো আমাদেরকে, যে আমরা লেবাননে খুব ভালো কাজ করি, বা একজন লেবানিসের সাথে, সুপারভাইজারের সাথে, বা রাস্তাঘাটে ট্যাক্সি ড্রাইভারের সাথে আমরা খুব ভালো ব্যবহার করি। এটার উপরে তারা কিন্তু আমাদেরকে খুব বেশি ভালোবাসতো। ভাইয়া, এবারে আমি একটু বলতে চাই যে আমরা প্রত্যেকেই জানি লেবাননের বোমা বিস্ফোরণের যে ইস্যুটি, এবং সেখানে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করেছে সহযোগিতা করার। তো আমি একটু সেই সময়ের সিনারিও আসলে শুনতে চাই। সেই সময়ে আসলে আমাদের দেশের যারা আছেন প্রবাসী ভাই বন্ধুরা, তাদের জীবনযাপন কেমন ছিল, তারা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল? আসলে 4 তারিখে যে বোমাটি বিস্ফোরিত হয়েছে লেবাননে, ঠিক সেই সময় ওই বিস্ফোরিত এলাকা, সেটা ছিল একটি পোর্ট এলাকা, বন্দর এলাকা। সেই বন্দর এলাকার আশেপাশে 30 কিলোমিটারের ভিতরে লেবানিসের বাড়িঘর সব তছনছ হয়ে গেছে, ভেঙে চুরে। পাশাপাশি আমাদের সেখানে স্পটে 6 জন বাংলাদেশিও মৃত্যুবরণ করেছে এই বোমা বিস্ফোরণে। তো আসলে ওটা নিয়ে আমরা খুব, কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক সংগঠন, বাংলাদেশ দূতাবাস, খুব একটা হতাশা ছিলাম আমরা, যে আমরা ভাবছিলাম যে আমাদের অনেক লোক মৃত হয়েছে। না, তো দুর্ভাগ্য, সেখানে আমাদের ঘটনাস্থলে স্পটে 6 জন লোক মৃত্যুবরণ করেছে, 4 জন স্পটে, 2 জন হসপিটালে, আর বেশ কিছু আহত হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করেছে, আমরা কমিউনিটিরা দেখাশোনা করেছি, সহযোগিতা করেছি।
পরপর 2টি বোমা বিস্ফোরিত হয়েছে। পরে আবার 22 তারিখে আরও একটি বোমা, তবে সেখানে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশির হয় নাই, এটা সেখানে একটি পাহাড়ে হয়েছে। কিন্তু 4 তারিখে যে বোমা, সেই বোমাতে বাংলাদেশ সরকার প্রায় 9 টনের উপর খাদ্য সামগ্রী পাঠিয়েছেন ঔষধ বিষধ সহকারে। আরও 3600 কত কেজি গ্লাস, যেটা বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা বিশাল একটি সুনাম অর্জন করেছে বাংলাদেশ সরকার, যে আমাদের বাংলাদেশ নামে একটি দেশ লেবাননের মাটিতে পরিচিতি অর্জন করছে। তাদের এই বিপদের মুহূর্তে আমাদের সরকার, আমাদের বাংলাদেশ দূতাবাস সেখানে এগিয়ে গেছে, এটাতে আমরা খুব প্রশংসনীয়। এই বোমা বিস্ফোরণের সময় যে সহযোগিতা দেখাচ্ছে সরকার, এটাতে আমরা খুবই প্রশংসনীয় লেবাননে। আসলে যে ইস্যুগুলো নিয়ে কথা শুনছি এবং আপনি বলছেন, আমার কাছে মনে হচ্ছে যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন সেখানে, তাদের জীবনটা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্বিষহ এজন্য যে আমরা সেখানে এখন 1,60,000 প্রায় 5-7,000 চলে আসছে। এই মুহূর্তে বাংলাদেশ দূতাবাস যদি ওখানে আরেকটি সুযোগ দেয়, তাহলে আমার মনে হয় আরো 20,000-30,000 চলে আসবে। কারণ হলো বাকিদের কর্মসংস্থানের কি অবস্থা? বর্তমানে ন্যূনতম 50,000 লোক কাজ নেই। এই কারণে তাদের ওই বোমা বিস্ফোরণের কারণে 30 কিলোমিটার এরিয়ার ভিতরে বাড়িঘর, অফিস, আদালত সহকারে সব কিছু ভেঙে চুরমার। ওখানে সব কিছু হোটেল, সবচেয়ে বেশি হোটেলের ব্যবসা সেখানে, বা ক্লিনারের ব্যবসা। তো ওই অফিসগুলো যদি না চলে, তাহলে বাংলাদেশিদেরকে নিয়ে কি করবে? সেখানে যেখানে মালিকের দরকার 10 জন, তিনি হয়তো 3 জন দিয়ে সেই কাজগুলো চালানোর চেষ্টা করতেছে, কারণ তিনি তো কন্ট্রাক্ট খুঁজে পাচ্ছেন না। এখান থেকে আমরা সেখানে প্রায় 50,000 লোক বর্তমানে সেখানে কর্মহীন আছে, তারাই দেশে চলে আসতে চাচ্ছে। আর দ্বিতীয়ত হলো সেখানে অবৈধ হয়ে গেছে অনেক লোক লেবাননে, এই জন্য যে তিনি হয়তো কোনো দালালের পক্ষে পড়েছে, বা লেবানিসের যিনি রেসপন্সিবিলিটি আছে উনি হয়তো কাগজপত্র করে দেয়নি। আচ্ছা, তার মানে এটা ওই যে যেটা আমরা বলে থাকি ফ্রি ভিসা, এটা কি ফ্রি ভিসা বলতে কোনো কথা নেই। সেজন্য দেখা যায় যে একজন স্পন্সরের মাধ্যমে গিয়ে সেখানে গিয়ে বিপদে পড়তে হয়। সেটা দালালের চক্রটাই লেবাননের সবচেয়ে বেশি। যারা এজেন্ট ছিল বাংলাদেশি, লেবানিস না, আমাদের ওখানে যারা অবৈধ হয়েছে, সবচেয়ে বড় সংকটে পালাইছে প্রবাসী বাংলাদেশিরা। এক ভাই আরেক ভাইকে মানে বিপদে পালাইছে। এটা হলো যারা দালালি করে, মানে যারা না বুঝে ফ্রি ভিসার চক্করে পড়ে, তারাই প্রধানত গিয়ে বিপাকে পড়ে। ফ্রি ভিসা লেবাননে কোনো ভিসা নেই। তিনি হয়তোবা মালিক পক্ষ যখন 800 টাকা এই আমাদেরকে আকামা করে দেয়, ওই ফ্রি ভিসা ওখানে যে তুমি 1600 টাকা দিবা বা $2,000 টাকা দিবা, তারপরে তোমার বাইরে কাজ করবে, এটা হলো ফ্রি ভিসা। কিন্তু সেখানেও একটি কন্ট্রাক্ট ফর্ম আছে, বাংলাদেশ এমপিসি কন্ট্রাক্ট ফর্ম দিয়ে দেয়, কিন্তু সেটা হয়তোবা আমরা যারা যাচ্ছি বা দালালরা নিচ্ছে, ওরা কিন্তু ওই আইনটা মানে না। আর ওই আইন না মানার কারণেই লেবাননের সবচেয়ে বিপদগ্রস্তে পড়ছে লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আচ্ছা, যার রেসিডেন্স কার্ড নেই, একজন মানুষ যখন অবৈধভাবে থাকছেন, তার জীবন তো ভীষণ দুর্বিষহ। তাকে তো প্রতি মুহূর্তে মানে বলা যায় যে একদম চোরের মতো করে বাঁচতে হয়, চোরের মতো একটা অনুভূতি নিয়ে বাঁচতে হয়। হ্যাঁ আপু, এটা প্রবাস জীবনটা কষ্ট। তার মধ্যে যদি কাগজ না থাকে, বৈধতা না থাকে, তাহলে সেখানে অনেক কষ্ট। তো হয়তোবা লেবাননে পুলিশি হামলা কম, কিন্তু আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অসুখ এইসব যদি দেখা দেয়, তাহলে আপনাকে বৈধতা থাকতে হবে, আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনাকে মালিক খুঁজবে। যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কেন লাশ ওখান থেকে আনতে দীর্ঘ সময় লাগে? এই জন্য যে ওনার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি হয় প্রি ভিসা গেছে, অথবা তিনি মালিক থেকে কন্ট্রাক্ট ফেল করে চলে আসছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার রাস্তায়, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু যেখানে লাগতো 15 দিন, সেখানে লাগে 3 মাস। কারণ হলো বাংলাদেশ এমবেসি তার কফিল খুঁজে পাচ্ছে না। কফিল খুঁজে না পাইলে তিনি এই লাশটা পাঠানো সম্ভব না। হয়তোবা তার নামে একটা কেস আছে, সেই কেস যে পর্যন্ত এয়ারপোর্ট থেকে না উঠবে, কোর্ট থেকে না উঠবে, এই পর্যন্ত তার লাশ এখানে আসবে না। টোটালি কথা ওই যেখানে আমি 1,30,00,000 প্রবাসী আছে বিশ্বের মধ্যে, প্রত্যেকেরই একই সেম, শুধু লেবানন নয়, পুরো বিশ্বে যারা অবৈধ তাদের অনেক কষ্ট। এমনিতেও আমাদের জীবনটা কষ্ট, তার মধ্যে অবৈধ হলে আমাদের সেখানে মানসিক, শারীরিক, পারিবারিক সবকিছু নিয়ে আমরা ওখানে কষ্টে থাকি। তার কারণ পুলিশি হামলা, যদিও পুলিশি হামলা লেবাননে কম, কিন্তু যখন আপনাকে রাস্তায় আপনি চলবেন, সেখানে তাদের দেশের সংকটের কারণে একটা চেকপোস্ট পড়ে, সেই চেকপোস্টে তারা গাড়ি দাঁড় করিয়ে চেক করে। যখন দেখা যায় যে কাগজপত্র নেই,
সেখানে আপনাকে বাধ্যতামূলক সে অ্যারেস্ট করবে। তার আইন আছে কিছু, এরা অফিস খুলে বসছে যে আমি 50 জন লোক আনবো, তিনি নিয়ে ঘরে বসায় রাখে। তেন ওনার কোনো কোম্পানি নেই, ওনার কোনো হোটেল নেই, কারখানা নেই, তিনি গেলেও লোকের ব্যবসা করে, ওখানে নিয়ে বসায় রাখে। দেখা যায় মাসের পর মাস তিনি কষ্ট পাচ্ছে, খাওয়া দাওয়া চলাফেরা। এই কষ্টগুলো যেই পর্যন্ত না আমরা বাংলাদেশ থেকে যেই দেশে যাই না কেন, আমরা বাংলাদেশ এমবেসির কন্ট্রাক্ট ফর্মের উপরে সুন্দর করে সেটাকে জানা শুনা যদি আমরা প্রবাস ভ্রমণ করি, তাহলে আমরা প্রবাসী কিন্তু বিপদে পড়ব না। আর যদি বাংলাদেশ সরকারের যে এমবেসি থেকে কন্ট্রাক্ট ফর্মটা দেয় সেটা যদি আমরা না দেখে সই করে চলে যাই বা দালালের কথা মতো চলে যাই, সেখানে আমাদের বিপদ আমাদের প্রতি পায়ে পায়ে প্রতি কায়কে কায়কে আসবেই, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ভীষণ সচেতন হওয়া উচিত। সচেতন হওয়া দরকার। আমি প্রতিটি বাংলাদেশি যারা যাবেন তাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আমরা আপনার কাছ থেকে যে ডলারের সংকট নিয়ে শুনলাম, খানিকটা শুনলাম যে পলিটিক্যাল সিনারিও নিয়ে যে ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। আমি এবার একটু আপনার কাছে করোনা পরিস্থিতি নিয়ে শুনতে চাইবো যে এক্স্যাক্ট যখন করোনা মানে মহামারী আকারে ছিল, এখন তো আমরা একটু একটু করে নিউ নরমালের দিকে যাচ্ছি, যখন মহামারী আকারে ছিল তখন লেবাননের সিনারিও কেমন ছিল বা প্রবাসী হিসেবে আপনাদেরকে কি কি ফেস করতে হয়েছে? সেখানে আসলে যখন করোনা শুরু হয় তখন লেবানন খুব একেবারেই অল্প ছিল। করোনা লেবাননের সবচেয়ে কম ছিল, তার কারণ তাদের প্রথম থেকে তারা খুব সচেতন ছিল। তারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস লকডাউন দিয়ে রাখছে। এমনও সময় ছিল তারা 15 দিন একটানা দোকান পাট, স্কুল কলেজ তো এখনো খোলেনি, দোকান পাট, হোটেল, সুইমিং পুল যে যেখানে ছিল কোনো কর্মস্থলে বের হতে পারে নাই। এবং সরকারের কিছু আইন ছিল, প্রশাসনের কিছু আইন ছিল যে আমি ম্যাক্স ছাড়া ঘর থেকে বের হতে পারবো না। তার কারণে আবার সেখানে একটি অর্থদণ্ড দিবে তারা, $50 বা 50,000 লেবানিজ লিরা। ওই ভয়ে কিন্তু সেইখান থেকে কিন্তু কেউই মাস্ক ছাড়া বের হয় বা ঘরের বাইরে। সরঞ্জামাদি যারা স্যানিটাইজার খুব বেশি ব্যবহার করতো। আর এটা একটা খুব ভয়ানক অবস্থা রূপ ধারণ করছে সবার মাথার ভিতরে যে এটা কি একটা ব্যাপার। আর সেখানে যখনই আক্রান্ত হয়েছে খুব দ্রুত গতিতে অনেক লোক সেখানে মারা গেছে। কিন্তু এখন পূর্বের ন্যায় এখন প্রতিনিয়ত বাড়তি, তারা এখনো লকডাউন দিয়ে রাখছে। এই সপ্তাহ কিন্তু লকডাউন চলছে, কিন্তু সেটা এখন আর মানা হচ্ছে না, খুব কম সংখ্যক মানা হচ্ছে। তার কারণ এটা বিশ্বের সব জায়গায় এখন দেখতেছি যে করোনাকে তেমন একটা প্রাধান্য দিচ্ছে না। আমার গত পরশুদিনও লেবাননে একজন ভাই মনে হয় করোনায় মারা গেছে। তার কারণ মৃত্যু তো হয়, তবে অ্যাক্সিডেন্টলি মৃত্যু হয়ে যায় সেই করোনায়। কিন্তু আমরা খুব কেয়ারফুলি ছিলাম এবং আমরা গণের সচেতনতা সৃষ্টি করছি প্রবাসী বাংলাদেশিরা যে আপনারা করোনা, ওই যে আমাদের ওই গ্রুপগুলোতে আমরা করছি যে আপনারা খুব কেয়ারফুলি থাকবেন। কারণ আমাদের এখানে মা নেই, বাপ নেই, পাড়া প্রতিবেশী নেই, আত্মীয় স্বজন নেই, আমরা শুধু প্রবাসী। আর যখন আমাদের এক এক কোম্পানিতে দেখা যায় বড় কোম্পানিগুলোয় 130, 150 বা 200 জন আক্রান্ত হইতো, তখন কিন্তু তারা সেপারেট ওই বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যেত। তার কারণ রোগী যারা তাদেরকে টেস্ট করায়া যদি ভালো হতো কোম্পানিতে নিয়ে আসতো, যারা অসুস্থ হতো তাদেরকে আলাদা একটি বাড়িতে দিয়ে দিত। আর স্বাভাবিকভাবে যারা ঘর বাড়িতে ছিল, যেমন কন্ট্রাক্ট ফেল করা আছে বা প্রি ভিসা যেটা বলেন ওটাতে আছে, ওরা ওদের সেফ মতোই চলতো। সে দৃষ্টিকোণ থেকে প্রবাসী বাংলাদেশিরা খুব কম সংখ্যক সেখানে এই করোনা আক্রান্ত কম হয়েছে এবং এখনও খুব সচেতন অবস্থা চলতেছে, যেটা আমরা আসলে এই অনুভব করি যে প্রবাসের আইন সেটা আমাদেরকে মানতে হবে। এখনও সেই আইন রয়ে গেছে যে আপনি ম্যাক্স ব্যবহার না করলে আপনার 50,000 লিরা বা $50 জরিমানা হবে। সেই আইন কিন্তু তারা এখনও বহাল রাখছে। কিন্তু তাদের দেশের লোকেরা আসলে খুব কম সংখ্যক ব্যাপারটা মানে, ম্যাক্স ব্যবহার করে না। তারপরে যতটুকু সামগ্রী ব্যবহার করা, স্যানিটাইজার বা সতর্কতা অবলম্বন খুব কম করে লেবানিসেরা। তবে ইতিপূর্বে দেখা যাচ্ছে যে তাদের লকডাউন অনবরত চলছে, তার কারণ তাদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, অসুস্থর সংখ্যাও বেড়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে তারা এখন সচেতন হতে যাচ্ছে, কিন্তু আসলে এখন তো আর মারা যাচ্ছে না, এখন সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে তাদের রোগী, এজন্য তারা লকডাউন দিয়ে বসে আছে। এতে করে তাদের আর্থিক বা দেশের ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে যে ডলারটা শুধু করোনা নয়, সবচেয়ে করোনার চেয়ে ভয়াবহ তাদের রাজনীতির কারণে আমরা ডলার সংকটে পড়ছি। করোনার জন্য ডলার কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবচেয়ে রাজনৈতিক সমস্যার কারণে প্রবাসীরা
তা এবং তাদের দেশের লোকও এই ডলারের সমস্যার কারণে মানে হিমশিম খাচ্ছে। এক কথায় বললে তারা দেখা যায় একটা পরিবারে তার দরকার $500, সেখানে কিন্তু তিনি বেতনে পাচ্ছে এখন হাফ, আমরা হাফ বেতন পাচ্ছি। মানে এই ডিউটি হাফ ক্রাইসিসের করে পেছনে দিচ্ছে। আসলে অনেকগুলো ইস্যু রয়েছে, অনেকগুলো শুধুমাত্র issue করোনা তৈরি ভাইরাসকে হচ্ছে। করোনা দায়ী ভাইরাসের করা উপরে যায় না দেওয়া যাবে না। একেবারে। যদি আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম, তো আমি একটু দর্শকদেরকে বলে দিতে চাই, প্রিয় দর্শক, আপনারা গানের ডালি থেকে সরাসরি রেমিটেন্স যোদ্ধা অনুষ্ঠানটি দেখছেন। গানের ডালি কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট চ্যানেল নয়, গানের ডালির পরিসর কিন্তু অনেক বিশাল। গানের ডালির সবগুলো দিকেই কিন্তু নজর দেয়। গানের ডালি কাজ করে জনসচেতনতায়। আমরা তেমনটি দেখেছি করোনা ভাইরাসের মহামারীর সময়ে। গানের ডালি করোনা ভাইরাসে আমরা যেন সচেতন থাকি, তাই জনসচেতনতামূলক ভাবে একটি গান নির্মাণ করেছে, যে গানটি দেব পারি আধার। তো চলুন আমরা এই গানটির অংশবিশেষ দেখে আসি। দেব পারিয়ে আধার, সবাই যে স্বপ্ন ভুলে জানি শেষ হবে পথে, ভোরের প্রহর গুনে প্রলয়ের ভেঙে পড়া কাছে ধূসর নীলিমা বাঁচে। সংশয়ে যদি দ্বিধা জাগে, জোনাকি আশায় ডাকে, বুকে জমে আছে তপ্ত আগুনে কান্না, দেখি মেঘ আকাশে বৃষ্টি ধারানি বন্যা, বুকে জমে আছে তপ্ত আগুনে কান্না, দেখি মেঘ আকাশে বৃষ্টি ধারানি বন্যা, আশা ভয় জয় করা সাহস খুনে, দেব পারিয়ে আধার, সবাই যে স্বপ্ন বুনে জানি শেষ হবে পথে, ভোরের প্রহর গুনে প্রলয়ের ভেঙে পড়া কাছে ধূসর নীলিমা বাঁচে। সংশয়ে যদি দ্বিধা জাগে,
প্রিয় দর্শক, আমরা দেব পারি আধার শিরোনামের গানটি দেখে নিলাম এবং আপনাদের জন্য ছোট্ট করে একটু বলতে চাই, এই গানটির গীতিকার শ্রদ্ধেয় আসিফ ইকবাল। তিনি গত কদিন যাবত অসুস্থ রয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করি এবং চাই তার জীবন খুব তাড়াতাড়ি আবারও কর্মব্যস্ত হয়ে উঠুক। প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম, স্টুডিওতে যেমন আমাদের সাথে অতিথি রয়েছেন, তেমনি ভিডিও কানেক্টিভিটিতেও আমাদের সঙ্গে একজন রয়েছেন। এবারে আমরা তার সাথে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌদি আরব বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো শরীফ ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমার দিয়েন না। হ্যালো হ্যালো শরীফ ভাই, শুনতে পাচ্ছেন? শরীফ ভাই, আমি তো শরীফ ভাই না। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমরা সবাই আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ বলুন, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, প্রথমে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন সৌদি আরবে যাওয়ার, তার আগে আপনার স্বদেশ জীবনটি কেমন ছিল আর স্বদেশে কর্মজীবন কেমন ছিল, যেখান থেকে আপনি ডিসিশন নিলেন যে আপনি প্রবাসে পাড়ি জমাবেন? আসলে আমার ডিসিশনটা ছিল একেবারে ব্যতিক্রমী। আমি যখন দেশে ছিলাম তখন আমি আপনার আবুল খায়ের কোম্পানিতে ছিলাম, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আর আমার শখ ছিল সৌদি আরবে আসা প্লাস মক্কা মদিনা দেখা। আমার শখটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এরপর আমি সৌদি আরবে আসছি, তো আমার ভালো লেগে গেছে। প্রবাস জীবনটা আমার কাছে ভালো লাগছে, ব্যক্তিগতভাবে আমি এনজয় করছি, প্লাস আমার কাছে ভালো লাগছে। এরপরে কর্মব্যস্ততার কারণে দিন দিন এখানেই পারিবারিক টানে লাস্ট শেষ পর্যন্ত আমাকে এখানে থাকতে বাধ্য হলাম। আচ্ছা, তার মানে আপনি শখ থেকেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, তারপরে সেখানে আপনার কর্মসংস্থান গড়ে উঠেছে। হ্যাঁ, তারপরে আপনি ওখানে আমি এখন বসবাস নিয়মিতভাবে করছেন। 14 বছর নিয়মিতভাবে এখন বসবাস করছি। আচ্ছা, আমি এখন আপনার বর্তমান প্রবাস জীবন নিয়ে একটু শুনতে চাই। আপনি কি করছেন, কিভাবে জীবন যাপন করছেন? হ্যালো, শুনতে পাচ্ছি না। আপনার প্রবাস জীবন নিয়ে শুনতে চাচ্ছি এখন প্রবাস জীবনে করোনা কাটলো, করোনা মহামারী আমাদের সবাই পৃথিবীটাই বিপর্যয়ের ভিতরে ছিল, আমাদেরও বিপর্যয়ের ভিতরে সময় অতিবাহিত হলো। এখন আলহামদুলিল্লাহ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে প্রত্যেকটা মানুষ, প্লাস আমরাও সবাই মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আল্লাহ যদি অশেষ রহমত থাকে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো। প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধা, আশা করি আমরা সফলতা আবারও আসবে, সফলতার দ্বার প্রান্তে বুঝতে পারবো। আর ধৈর্য হারানোর কোনো কিছু নেই, আল্লাহর অশেষ রহমত থাকলে আর আপনাদের সবাই দায়িত্বের দোয়া থাকবে, সবাই আশা করি ধাপে ধাপে অগ্রসর হয়ে ধাপে ধাপে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। আমরা সেটাই চাই যে আমরা যে নিউ নরমাল লাইফের কথা বলছি, আমরা যেন খুব তাড়াতাড়ি নতুন স্বাভাবিক পৃথিবী দেখতে পারি, যে পৃথিবী আগের থেকেও সুন্দর হবে। তো আমাদের সঙ্গে স্টুডিওতে আমির ভাই রয়েছেন। আমি আমির ভাইকে বলবো যে শরীফ ভাইয়ের কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনার। আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুল জান্নাতুল হায়াতু। শরীফ ভাই, বর্তমানে আপনি তো সৌদিতে আছেন না? জি, আমি সৌদি আরব জিদ্দাতে আছি। তো আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে সৌদিতে আমাদের এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার কারণ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সৌদিতে আমাদের অনেক লাশ সেখানে করা হয়েছে, দাফন করা হয়েছে। কেন ভাই? এই করোনার সময় যারা মৃত্যুবরণ করেছে ওদেরকে বাংলাদেশ সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওই লাশগুলো কেন পাঠায়নি? এটা তো আসলে এই দেশের গভর্নমেন্টের রুল এবং নিয়ম করে দিয়েছিল যে করোনাতে যারা আক্রান্ত হয়ে এখানে মারা যাবে ওদেরকে এখানে দাফন করা হবে। এই জন্য সৌদি আরবের গভর্নমেন্টের রুল অনুসারে এখানে দাফন করা হচ্ছে। প্রতিটা লোককে নেওয়া যাওয়ার জন্য এম্বাসির মাধ্যমে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাউকে নিতে পারে না। প্লাস আমার নিজের আপন জ্যাঠতো ভাইও ছিল একজন, মারা গেছে রমজানের মাঝামাঝিতে, কিন্তু ওনাকে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা নিতে পারিনি। সেই ব্যাপারটা তাহলে সৌদির ল ফলো করছে,
সৌদির আইন এখানে 100% ল ফলো করা হয়েছে। ওকে, তো এখন আপনাদের ওখানে বর্তমান পরিস্থিতি কি? আমরা তো সৌদিতে যারা আছে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি যে ওনারা মানে কাজ বা বিভিন্ন সমস্যায় জর্জরিত, মানে কাজ নেই, অনেকে এই করোনার কারণে কাজ হারিয়েছে, কাজ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ রাইট, কথাটা তো বাস্তব। আপনার করোনার যখন থেকে করোনা আরম্ভ হয়ে গেছে তখন থেকে আপনার বিভিন্ন কোম্পানি, অফিস, আদালত, সরকারি বেসরকারি বলেন, সম্পূর্ণ সব ব্যবসা প্রতিষ্ঠান আপনার মূলত বন্ধ হয়ে গেছিল। এর বন্ধ হওয়ার পরে তো মানুষের ধারণা ছিল হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস ছিল। প্লাস আমার নিজের ব্যবসা আমরা দীর্ঘ 5 মাস আপনার অফিসে খুলতে পারিনি। তো সেক্ষেত্রে অনেক স্টাফকে বিদায় করা হয়েছে। প্লাস অন্যান্য বড় বড় যে কোম্পানিগুলো ছিল সব কোম্পানিগুলো যারা স্টাফ বিদায় করে দিয়েছে তারা আর এখন ইন করতে পারেনি। তো আমি ওই কারণে চাকরিটা, হ্যাঁ শরীফ ভাই, যারা আমাদের বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছে, সৌদিয়ান বা বাংলাদেশি প্রবাসীরা, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক হয়তো গত 15 দিনে আমরা দেখছি চলে যাচ্ছে। এখন অনেকেরই ভিসার মেয়াদ নাই এবং আকামার মেয়াদ নেই, তাদের পরিস্থিতি কি হবে? তারা কি যেতে পারবে? যাদের আকামার মেয়াদ তাদেরকে কপিলে যদি কোনো কাগজপত্র দিয়ে থাকে, এবং কপিলে এই দেশের সরকার নিয়ম করে দিল যে আপনার যাদের আকামা নাই তাদের আকামার ডেটস বাড়ানো যাবে 1 বছর। যাদেরকে বাড়ানো গিয়েছে, যারা বাড়তে পেরেছে তারা কিন্তু আসতে পারে, অলরেডি এখানে আসতে পৌঁছছে। আপনি 60% প্লাস লোক অলরেডি সৌদি আরবে চলে আসছে। আর হয়তো আপনার 30% লোক আসবে না নিজের ইচ্ছাকৃত, আর 20% লোক হয়তো আটকা পড়ছে। এটাই। ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। আমাদের যে দুজন অতিথিকে আমরা পেয়েছি, আমরা এই করোনা ভাইরাসের সময়টাতে লেবানন এবং সৌদি আরবের কিছুটা সিনারিও আসলে বুঝতে পারলাম। আর বলা যায় যে পুরো পৃথিবী ব্যাপী কিন্তু আসলে যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটা শুধুমাত্র দুটো দেশকে জেনে হয়তো আমরা তুলনা করার চেষ্টা করছি, কিন্তু পুরো পৃথিবীতে কিন্তু এই একই সিনারিওই চলছে। পুরো পৃথিবী আসলে হতভম্ব, এরকম অদেখা পৃথিবী আমরা দেখলাম। আমরা আসলে নতুন পৃথিবীর অপেক্ষায়, নতুন স্বাভাবিক জীবনের অপেক্ষায় রয়েছে। শরীফ ভাই ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন আপনি। ধন্যবাদ শরীফ ভাই। আমি এখন আবার একটু আমির ভাইয়ের কাছে চলে আসছি। আমরা আপনার লেবানন জীবন নিয়ে শুনছিলাম। আমি শুনেছি আপনি বাংলাদেশে ফেরত আসার আগ দিয়ে একজন এক অভিভাবকহীন শিশু তাকে অ্যাডপ্ট করেছেন এবং তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন। তো আমি একটু এই গল্পটা শুনতে চাচ্ছি, এটা আপনার জীবনের অভিজ্ঞতা আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ লাবণ্য আপু। আসলে আমার জীবনে আপনি যে কাহিনীটা শুনছেন সেটা তো আমি নিয়ে আসছি। জি, এরকম আরও বেশ কিছু শিশুর অভিভাবক হয়ে আমি সেখানে অন্যান্য বাবা মাকে দিয়েও আসছি। কারণ লেবাননে যারা এই জীবন তৈরি করে, দাম্পত্য জীবন তৈরি করে, সেটা কিন্তু অন্য একটা জীবন। আসলে মেজরিটি পার্সেন্ট ওখানেরই বিবাহ করে একজন আরেকজনকে। সেখানে দেখা যায় আচ্ছা বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে হয়তো মা সেটা বরণ করে না, অথবা বাবা বরণ করে না। সেখানে কিন্তু বাচ্চাদের তো নিষ্পাপ। আমি আসার আগে একটি বাচ্চা, মা চলে গেল সুরিয়াতে, বাবায় ধারে ধারে হাঁটছে যে বাচ্চাটা কোথায় দিবে। তখন কিন্তু আমি একজন অভিভাবক খুঁজে বাংলাদেশ দূতাবাসের অনুমতি সাপেক্ষেই আমি কিন্তু একটি বাবা মায়ের কাছে হস্তান্তর করে আসছি। এরকম বেশ কিছু শিশুর জীবন আমি সেখানে বাঁচিয়েছি। এবং যেটা আমি নিয়ে আসছি সেটা করোনার ভিতরে তার মা মৃত্যুবরণ করে। একদিকে করোনা, একদিকে ডলার সংকট, একদিকে তার কাজ নেই, সব মিলিয়ে একটি নিষ্পাপ শিশুকে ঘুমে রেখে সে কিন্তু আত্মহত্যা করছে ফাঁসি দিয়ে। যখন 2 দিন পার হলো আমার নলেজে আসলো, যেহেতু আমি একটি কমিউনিটি, একটি সামাজিক সংগঠন করি, সেই হিসাবে আমার কাছে প্রতিনিয়ত এরকম 2-4টি খবর আসে। আমি খুব দ্রুত গতিতে সেখানে অবস্থান করলাম। অবস্থান করে আমি সেই বাচ্চাটিকে নিয়ে বাংলাদেশ দূতাবাসে যাই। দূতাবাসে যাওয়ার পরে সিদ্ধান্ত নেই যে বাচ্চাটি কি করব। এক পর্যায়ে বাংলাদেশ দূতাবাস বলল যে এটা বাচ্চা যেহেতু আপনি নিয়ে আসছেন, আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে এখানে, বা আপনি মোটামুটি স্বয়ংসম্পন্ন, তো সেই হিসাবে বাচ্চাটা আপনি রাখেন। এমতো অবস্থায় তার বাবা সে বাংলাদেশ এমবেসির গেটে চলে গেল। তিনি কিন্তু পলাতক। যখন তিনি বাচ্চাকে রেখে পালিয়ে গেছেন, হ্যাঁ বাচ্চাকে রেখে, তার ওয়াইফ মৃত রেখে তিনি পালিয়ে গেছেন। কারণ এটা ভয় যে উনি ফাঁসি দিছে কি হত্যা হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়নি, সেটি হবে পোস্টমর্টেম রিপোর্টে।
তিনি ভাবছে যে বাবার কাগজ নেই, মার কাগজ নেই, তাহলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই। সেই কারণে তিনি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমি যখন বাংলাদেশ দূতাবাসে বাচ্চাকে নিয়ে অবস্থান করি, তখন কিন্তু দূতাবাসেই তিনি চলে যান যে আমার বাচ্চা আমার লাগবে। তখন সেখানে আমাদের একজন সাংবাদিক ছিল, ডিপিসি জসিমউদ্দিন সরকার, তিনি সহকারে আমরা দূতাবাসের সাথে আলাপ সাপেক্ষে আমরা থানায় চলে যাই। সে থানা থেকে ওই বাচ্চাটিকে দূতাবাসের আমাদের যেটা উকিল বলে, লয়ার, ওনার কাছে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, আর ওনারা আমার কাছে হস্তান্তর করলো। দীর্ঘ 5 থেকে 6 মাস পর আমি সেই বাচ্চাটাকে লালন পালন করার পর তার বাবাকে হাজতে নিয়ে গেছে, কারণ সে সেম মার্ডার কেসের আসামি। তার এই জন্য যে তার স্ত্রী ঘরে মৃত, বাচ্চা ঘুমে, সে কিভাবে পালিয়ে গেল, এবং তার কিছু জিজ্ঞাসাবাদে সে মার্ডার কেসের আসামি হয়ে আজও সে সেই লেবাননের জেল হাজতে আছে। শেষ পর্যায়ে বাংলাদেশ দূতাবাস লিখিতভাবে আমাকে বাচ্চাটি আমার কাছে দিয়ে দেয়। এখন সেটা এখনো আমার কাছে ইনশাআল্লাহ রয়ে গেছে। বয়স কত শিশুর? বয়স যখন বাচ্চাটির বাবা জেলে যায়, মা মারা যায়, তখন 1.5 বছর ছিল, বা 1 বছর 5 মাস। অবুঝ শিশু। আর এখন 6 মাস। টোটালি বাচ্চার বয়স এখন 2 বছর। অবুঝ শিশুই বলা যায়। এরকম অনেক অ্যাক্সিডেন্ট আমি মাথায় নিয়েছি, শুধু এই বাচ্চা নয়, অনেক বাচ্চা, অনেক মা, প্রসূতি মা, অনেক বাচ্চা মারা গেছে। আমি মাটিও দিয়েছি আমার এই হাতে, আমার এই হাতে বাচ্চা মাটি দিয়েছি যাদের কাগজপত্র ছিল না। আমি যখন 2005 সনে, তখন কিন্তু যুদ্ধ চলছে লেবানন এবং ইসরায়েল। আমি ওই সময় আমাদের এক বাংলাদেশি মারা যায়, তখন আমাদের এমবেসি ছিল না। আমার নিজ হাতে সেই মেয়েটিকে আমি মাটি দেই। আমার সমাজ সেবা আসলে আমি বলবো না, লেবানন প্রবাসীরা বলবে যে আমি কি করি। আর সেজন্যই যেমনকি আমি শুনছিলাম যে এখনো অনেক অনেক প্রবাসী আপনাকে ফোন করে, এবং আপনি কেন চলে এসেছেন বা তাদের মাথার উপরের ছাতা এখন কে হবে সেটা নিয়ে তারা কথা বলে বা আফসোস করে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যদিও যে ঘটনাগুলো শুনলাম সেগুলো ভালো লাগার মতো নয়, ভালো লাগার অভিজ্ঞতা নয়, কিন্তু জানার ভান্ডার বাড়লো আর কি। তো একদম আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে। আপনি যদি আমাদের দর্শক যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি লেবাননের একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সেই হিসাবে লেবাননের প্রতি আমার অঙ্গভঙ্গিভাবে জড়িত। আমি পারিবারিকভাবে 1,60,000 মানুষের সাথে জড়িত, বাংলাদেশ এমবেসির সাথে জড়িত। সেই হিসাবে আমি লেবাননের প্রবাসী বাংলাদেশি সহকারে বিশ্বের সকল 1,30,00,000 প্রবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যে প্রবাস জীবন কষ্ট করে কাটাচ্ছে। বিশেষ করে লেবাননের যে প্রবাস জীবনটা, আমি লেবানন প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই। আর বর্তমানে আপনি বলছেন যে আমি চলে আসার পরে ওদের দায় দায়িত্ব কে? হ্যাঁ, প্রতিটি প্রবাসীর দায় দায়িত্ব বাংলাদেশ এমবেসি, তারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দায়িত্ব পালন করছে। সেখানে আমাদের লেবার উইং কর্মকর্তা যিনি আছেন, মামুনুর রশিদ সাহেব, আমি তিনার হাতে অনেক মিটিং করেছি যে স্যার, হয়তোবা সমাজসেবক সবাই এক হবে না, এটা আপনাদের দায়িত্ব, আপনারা দেখবেন। এবং বর্তমানে আমাদের যিনি অ্যাম্বাসেডর আছেন, তিনি জাহাঙ্গীর আলম মোত্তাহিদ সাহেব, তিনি অত্যন্ত একজন ভালো লোক। তিনার সাথে আমার শেষ আসার মুহূর্তে কথা হয়েছে প্রায় 20 মিনিট। আমি তিনাকে অনুরোধ করছি যে স্যার, আমাদের 1,60,000 বাংলাদেশির অভিভাবকের দায়িত্ব আপনারা পালন করবেন। তো আমি আশাবাদী যে ইতিপূর্বেই বাংলাদেশ এমবেসি বৈরুত লেবানন আরেকটি সুযোগ দিবে, যে প্রবাসীরা যারা চলে আসতে চায় তারা যেন দেশে আসতে পারে। আর আমি দোয়া করি লেবাননের সকল প্রবাসী বাংলাদেশিরা, তাদের সাথে আমার যে অঙ্গভঙ্গি জড়িত, হয়তোবা চলার পথে কোনো কষ্ট কেউ পেতে পারে, সেজন্য আমি সকল লেবানন প্রবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এবং তারা আমাকে ভালোবাসে, আজও ফোন করে, আমাকে স্মরণ করে, অনেকে কান্না করে। আমি কিন্তু উপভোগ দিয়েছি, শুধু তাই নয়, রাজনৈতিক স্টেজ, প্যান্ডেল, সাংস্কৃতিক সবকিছু নিয়ে কিন্তু আমি লেবাননে 16টি বছর কাটিয়েছি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে। এজন্য আমি ওই লেবানন প্রবাসীদের প্রতি আমার একটা মন, আমার একটা অন্তর তাদের জন্য কাঁদে বিদায়। কথা শুনে কিন্তু বুঝতে পারছি। আজকে আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছি গানের ডালি অনুষ্ঠানে। খসরু ভাই গিয়েছিলেন আমাদের এখানে, ছিলেন, ওনারা একটি প্রোগ্রাম নিয়ে গেছেন, সেটাও আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সহযোগিতা করেছি। আপনি জানেন গানের ডালি শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকে, তো গানের ডালি কিন্তু শুধুমাত্র সংস্কৃতির বিষয় নয়, গানের ডালি এখন অনেক অনেক টপিক নিয়ে কাজ করছে, যেমন রেমিটেন্স যোদ্ধা। আপনার রেমিটেন্স যোদ্ধা আয়োজনে এসে কেমন লাগলো? না, আমি গানের ডালিকে অত্যন্ত ধন্যবাদ জানাই
যে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ করেছেন, এবং আমি আশাবাদী যে শুধু সাংস্কৃতিক বা রেমিটেন্স নয়, সবাই এটার প্রতি একটি আস্থা রাখবে যে গানের ডালি যে কাজগুলো করছে ইতিপূর্বে আমি দেখতেছি সেটা খুব প্রশংসনীয়। দেশ এবং দেশের বাইরে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সব মিলিয়ে গানের ডালিটা একটি খুব উদার মন নিয়ে কাজ করছে। সেই উদার মনের জন্য আমি গানের ডালিকে আমার পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি গানের ডালিকে। আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও দেখা হবে। আজকের মতো বিদায়। ধন্যবাদ আপু, আপনাকেও আমার সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেমিটেন্স যোদ্ধা। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। রেমিটেন্স যোদ্ধা আয়োজনে আমি যখন আসি তখন আমাকে কখনো ভয়াবহ ঘটনার সাক্ষী হতে হয়, দুর্বিষহ এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে হয়, একদম অন্যরকম একটা সময় কাটে আমার, এবং তখন আমি অনুভব করতে পারি আসলে প্রত্যেকজন রেমিটেন্স যোদ্ধাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের প্রত্যেকের, যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বাদ দিয়ে পরিবারের মানুষগুলোর কথা ভাবে, দেশের কথা ভাবে। আবারও সকল রেমিটেন্স যোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী আয়োজনে আবারও দেখা হবে। সবসময় সাথে থাকবেন গানের ডালির। গানের ডালি ফেসবুক পেজে আপনারা চোখ রাখলে গানের ডালির অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও সব ধরনের আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।